আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আজকে সেট অফ ফাংশন, নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশন এই অধ্যায় নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আপনাদের এই চ্যাপ্টারের উপর দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে পর্ব 1 আর একটা হচ্ছে পর্ব 2। অর্থাৎ প্রথম পর্বটা হবে আমাদের বেসিক ক্লাস, যে সেট ফাংশনের উপর আমাদের যে বেসিক যা যা আছে এগুলো আমরা সব কিছু শিখব। আর পর্ব 2 ক্লাস 2 এটাতে থাকবে আমাদের সেট ফাংশনের উপর যত কোশ্চেন, প্রশ্ন, এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন যত কিছু আছে সব কিছু আমরা সলভ করব। চলেন তাহলে আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেসিক কোশ্চেন 16টি আছে, যে সেটের প্রকারভেদ, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, সার্বিক সেট, মৌলিক, যৌগিক, জোড়, বিজোড়, ইউনিয়ন, ইন্টারসেকশন, ক্রস গুণন, পূরক, প্রাইম, উপসেট, ফাংশন, অন্বয়, ডোমেন, রেঞ্জ, ভ্যানচিত্র। আজকে আমরা এগুলা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি সেট। সেট মূলত কি? কতগুলো বস্তুর যে সমষ্টি, সুনির্দিষ্ট কিছু সমষ্টি বা সংখ্যা বোঝাবে সেগুলোকে সেট বলা হয়। সেটকে মূলত সেকেন্ড বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আমরা প্রথমে সেট নিয়ে আলোচনা করব। সেট একে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় এবং ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ বি সি ডট ডট জেড। অর্থাৎ এই ইংরেজি বড় হাতের বর্ণমালা দ্বারা প্রকাশ করা হবে এবং এই সেটের যে উপাদানগুলো থাকবে সেটার দ্বিতীয় বন্ধনী দ্বারা এগুলো আবদ্ধ আকারে থাকবে, অর্থাৎ এর মাঝে থাকবে। 2 নম্বর, সেটের প্রকারভেদ। সেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। সসীম সেট কোনটা? যে সেটের উপাদানগুলো গণনা করা যাবে সেটাই সসীম সেট, যে সেটের উপাদানগুলো গণনা করা যাবে না সেগুলোর বলা হয় অসীম সেট। দুই প্রকার, এক সসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করা যাবে 1 2 3 4। 2 নম্বর অসীম সেট, যে সেটের উপাদানগুলো গণনা করা যাবে না, যেমন ডট ডট, এইখানে আরও কিছু উপাদান আছে, এই সেটের উপাদানগুলো কি করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না, এই জন্য এগুলোর বলা হয় অসীম সেট। এবং এর গঠন পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। যেমন তালিকা পদ্ধতি, দেওয়া আছে যে এক্স বিলংস এন, যে এক্স বিলংস, এটার বলা হয় বিলংস, এটার কি বলা হয়, বিলংস বলা হয়। এক্স বিলংস এন সাজ দ্যাট, যে এক্স স্কোয়ার, আচ্ছা মার্কারটা কালি মনে হয় কম, 9 এবং বা শুধু এক্স সমান সমান যে 9 দিয়ে দিল, যে এই মানগুলো আমরা সাজাবো, বা ধরেন এক্স সমান সমান এক্স এর উপাদান 9, অর্থাৎ শুধু এই মানটা আমরা সাজাবো। তাহলে এই মানটা আমরা কিভাবে সাজাবো? অর্থাৎ এই এক্স দ্বারা বোঝাইতেছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এন দ্বারা কি বোঝাবে? স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার এখানে সেটগুলাই বোঝাবে এবং তার সর্বোচ্চ মান কত? 9 থেকে ছোট নিতে হবে। এই চিহ্ন দ্বারা বোঝাইতেছে 9 থেকে ছোট মান নিতে হবে, 9 থেকে ছোট। তার মানে 1 2 3 4 5 6 7 8। আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি, অর্থাৎ যেমন এই উপাদানগুলো দেওয়া থাকবে, এই উপাদানগুলো আমরা এই আকারে লিখব, অর্থাৎ এই উপাদানগুলো এই আকারে লেখার পদ্ধতিকে বলা হয় গঠন পদ্ধতি। আর আমাদের এটা আছে তালিকা পদ্ধতি, এইটার থেকে যে আমরা উপাদানগুলো আলাদা আলাদা করে লিখবো এটারে বলা হয় তালিকা পদ্ধতি।
অর্থাৎ এগুলো বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আরও আলোচনা করব, আপনারা শুধু একটু বেসিক ধারণাটা নিয়ে রাখেন। তারপর আসি আমরা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এন দ্বারা বোঝাই স্বাভাবিক সংখ্যা। 3 নম্বর এন, স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 5 ডট ডট, অর্থাৎ আরও আছে, এগুলোর বলা হয় স্বাভাবিক সংখ্যা। 4 নম্বর পূর্ণ সংখ্যা, অর্থাৎ জেড দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? যেগুলো দশমিক সংখ্যা ছাড়া বা ভগ্নাংশ সংখ্যা ছাড়া সেগুলোর বলা হবে পূর্ণ সংখ্যা। যেমন -3 ডট ডট -3 -2 -1 0, আর +1 +2 +3 ডট ডট, অর্থাৎ এর আগে আরও মান আছে, এরপরে আরও মান আছে, এগুলোর বলা হয় +1 +2 +3, অর্থাৎ 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেট। আচ্ছা, সার্বিক সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? এই যে ইউ এর মতো যে চিহ্নটা, এটা বলা হয় সার্বিক সেট। এই সার্বিক সেট বলতে কি? সার্বিক সেট হচ্ছে সকল সেটের উপাদান এই সার্বিক সেটের মধ্যে বিদ্যমান থাকবে। সকল সেটের উপাদান এই সার্বিক সেটের মধ্যে বিদ্যমান থাকে, তাদের বলা হয় সার্বিক সেট। যেমন এ সমান সমান কিছু উপাদান দেওয়া আছে 1 3 5, আবার বি সমান সমান কিছু উপাদান দেওয়া আছে 2 4 6। তাহলে সার্বিক সেটের উপাদান কত হবে? এই সবগুলা সহ যে উপাদানটা, এটা বলা হয় সার্বিক সেট। অর্থাৎ এই সেটের ভিতরে দুইটা সেটের সকল উপাদান বিদ্যমান থাকবে, তাকেই বলা হবে সার্বিক সেট। তারপর মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কোনগুলা? অর্থাৎ যে সংখ্যারে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, ভাগ যাবে না। যেমন 2 3 5 7 11, এগুলো বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি? অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ যাবে। ভাগ যাবে। যেমন 4 6 8, এগুলারে দেখেন আপনি 1 এক দ্বারাও ভাগ যাবে, 4 দ্বারাও ভাগ যাবে, 2 দ্বারাও ভাগ যাবে, তার মানে এটা যৌগিক সংখ্যা। এই 6 এক দ্বারাও ভাগ যাবে, 2 দ্বারাও ভাগ যাবে, 3 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও ভাগ যাবে, তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 8 এক দ্বারাও ভাগ যাবে, 2 দ্বারাও ভাগ যাবে, 4 দ্বারাও ভাগ যাবে, 8 দ্বারাও ভাগ যাবে, তার মানে 8 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। হ্যাঁ ঋতু, এই দরজাটা চাপাই দিয়ে রাখতে বলছি না? তারপর আসি আমরা জোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যা কোনগুলা? অর্থাৎ যে সংখ্যার শেষে 0 2 4 6 8 এই সংখ্যাগুলো থাকবো, তাদেরকে বলা হবে জোড় সংখ্যা। যেই সংখ্যার
বা অঙ্কের শেষে 0 2 4 6 8 থাকবে, সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যার শেষে 1 3 5 7 9 এই সংখ্যাগুলা অর্থাৎ এই ডিজিট বা অঙ্কগুলা যে সংখ্যা শেষে থাকবে তারা হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর আসি ইউনিয়ন। ইউনিয়ন দ্বারা কি বোঝায়? ইউনিয়নকে সহজভাবে বোঝার জন্য আমি এটার একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে ইউনিয়ন দ্বারা মিল এবং অমিল সকল উপাদান থাকবে এর ভিতরে। মিল এবং অমিল সকল উপাদান, যেমন মিল যোগ অমিল সকল উপাদান আমরা নিব। যেমন এ সমান সমান দেওয়া আছে 1 2 3, বি সমান সমান দেওয়া আছে 2 3 4। সুতরাং এ ইউনিয়ন বি। তাহলে এ সমান সমান 1 2 3 ইউনিয়ন বি সমান সমান 2 3 4। তাহলে ইউনিয়ন দ্বারা কি বোঝাইতেছে? মিল এবং অমিল, অর্থাৎ যেগুলা মিল থাকবে সেগুলো আমরা নিব, যেগুলা মিল থাকবে না অমিল সেগুলো আমরা নিব। যেমন এইখানে 1 আছে, এইখানে কোথাও 1 আছে নাই, তারপর আমরা নিব, কারণ এটা অমিল সংখ্যা। এইখানে 2 আছে, এইখানে 2 আছে, তার মানে এটা মিল সংখ্যা, তাহলে আমরা 2 নিব। এইখানে 3 আছে, এইখানে কোথাও 3 নাই, তার মানে অমিল, তার মানে আমরা এই সংখ্যাও নিব। এইখানে না সরি, এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে, তার মানে মিল আছে, তাহলে আমরা 3টাও নিব। এইখানে 4 আছে কিন্তু এইখানে কোথাও 4 নাই, তারপরে এটা অমিল সংখ্যা, এই জন্য আমরা এটাও নিব। অর্থাৎ মিল এবং অমিল দুইটা সেটের মধ্যে, দুইটা সেটের উপাদানের মধ্যে মিল এবং অমিল যে সকল উপাদান থাকবে সেগুলো নিয়ে যে সেটটা গঠন করবে সেটাকে বলা হয় ইউনিয়ন। ইন্টারসেকশন অর্থাৎ মিল, শুধু মিল সংখ্যা যেগুলা সেগুলো আমরা ইন্টারসেকশনের মধ্যে নিব। অর্থাৎ এই চিহ্ন দ্বারা ইন্টারসেকশন, আমি সহজভাবে বোঝানোর জন্য মিল বাংলায় লিখে দিলাম যে মিল সংখ্যা। যেমন এ ইন্টারসেকশন বি 1 2 3 ইন্টারসেকশন 2 3 4। তাহলে এই দুইটা সেটের মধ্যে মিল কোনটা কোনটা আছে, যেমন এইখানেও 2 এইখানেও 2, তাহলে আমরা শুধু 2 নিব। এইখানেও 3 এইখানেও 3, তার মানে আমরা শুধু 3 নিব। 1 কেন নিলাম না? কারণ 1 এইখানে আছে, এইখানে কোথাও নাই, তার মানে অমিল সংখ্যা, এটা আমরা নিব না। এইখানে 4 আছে, এইখানে কোথাও 4 নাই, তার মানে 4টাও এখানে অমিল সংখ্যা, তার মানে আমরা এই সংখ্যাটাও নিব না। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের ইন্টারসেকশন পর্যন্ত শেষ। তারপর আসি আমরা ক্রস গুণন। ক্রস গুণন বা কার্তেশীয় গুণন, অর্থাৎ দুইটা সেটের উপাদান আমরা গুণ করব। আমরা যেমন গুণ করি যে 2 গুণ 3 সমান সমান 6, আমরা এইভাবে লিখব না। আমরা যেমন 2 গুণন 3 সমান সমান 2, 3 এইভাবে লিখবো। এটার বলা হয় কার্তেশীয় গুণন বা ক্রস গুণন পদ্ধতি। আমরা গুণফল লিখব না, যেই সংখ্যা দুইটা গুণ করব সেই সংখ্যা দুইটা লিখব, শুধু কমা আকারে লিখব। যেমন এ সমান সমান দেওয়া আছে 2 3, বি সমান সমান 3 4। তাহলে এই দুইটা সেটের উপাদান আমরা গুণ করব। 2 3 গুণন 3 4। তাহলে এই 2 দ্বারা এই 3 কে গুণ, তাহলে 2 গুণন 3। এই 2 দ্বারা এই 4 কে গুণন, তাহলে 2 গুণন 4। তারপর আবার এই 3 দ্বারা এই 3 কে গুণ, এই 3 দ্বারা আবার এই 4 কে গুণ, তাহলে 3 গুণ 3 4। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা বলা হয় কার্তেশীয় গুণন বা ক্রস গুণন পদ্ধতি।
তারপরে আসি আমরা এ প্রাইম বা এ পূরক, যে 12 নম্বরে দেওয়া আছে এ প্রাইম, এই চিহ্নর নাম হচ্ছে প্রাইম। আর এ সি এটা বলা হয় পূরক। এ প্রাইম বা এ পূরক, এ প্রাইম দ্বারাও বোঝায় সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ করতে হবে, এবং এ পূরক দ্বারাও বোঝায় সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ করতে হবে। আমাদের পূরক দ্বারাও বোঝায় সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ করতে হবে, আবার এ প্রাইম দ্বারাও বোঝায় সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ করতে হবে। আবার আরেকটা আছে যে এ অন্তর বি, অর্থাৎ ভাগ বা অন্তর যেটাই বলো, অর্থাৎ এই এ সেট থেকে বি সেট বিয়োগ করতে হবে। এইখানেও এ সেট থেকে বি সেট বিয়োগ করতে হবে। এটার নিয়ম হচ্ছে আমরা যে সেট থেকে যে সেটের উপাদান বিয়োগ করব, যে সেটটা বিয়োগ করব ওই সেটের উপাদান সকলগুলাই বাদ। যেমন আমরা সার্বিক সেট থেকে যদি এ সেট বিয়োগ করি, তাহলে এই এ সেটের সকল উপাদান বাদ, এই সেটের আমরা কোনো উপাদান নিব না, এবং এই সেটের সাথে এই সেটের যে যে উপাদানগুলা মিলবে ওগুলা উপাদানও বাদ। অর্থাৎ সার্বিক সেটের যেগুলা অমিল উপাদান থাকবো সেই উপাদানগুলাই শুধু আমরা নেব। যেমন সার্বিক সেট সমান সমান দেওয়া আছে 1 2 3 4 5 6, আর এ সমান সমান দেওয়া আছে 3 5 7। তাহলে আমরা এ প্রাইম অথবা এ পূরক যাই করি না কেন সার্বিক সেট থেকে এ সেট আমাদের বিয়োগ করতে হবে। তাহলে সার্বিক সেট 1 2 3 4 5 6 মাইনাস 3 5 7। তাহলে এখন আমরা এই সেটের সকল উপাদান বাদ, এবং এই সেটের সাথে যে উপাদানগুলা মিলবে ওগুলাও বাদ। তার মানে 3 5 মিলছে, তার মানে এটাও বাদ। তাহলে আমরা কোনটা নিব? এইখানে যে অমিল যে সংখ্যাগুলো থাকবে 1 2 4 6, তাহলে এটি হচ্ছে এ প্রাইম বা এ পূরকের মান। তারপর আছে আমাদের উপসেট। তারপর কি আমাদের উপসেট। যে উপসেট, যে উপসেট, উপসেট যেমন কিছু এ একটা সেট দেওয়া আছে, এর মান 1 2 3, তাহলে এটার আমরা একটা উপসেট নির্ণয় করব, অর্থাৎ পি অফ এ নির্ণয় করব আমরা। তাহলে এই সেটের উপসেট নির্ণয়, তাহলে উপসেট নির্ণয় পদ্ধতিটা কি? মূলত এই সকল উপাদানকে প্রথমে আমরা একটা একটা করে লিখব, তারপর 2টা করে লিখব, যদি আরও থাকতো তাহলে আমরা 3টা করে লিখতাম, যদি আরও থাকতো আমরা 4টা করে লিখতাম। তাহলে নিয়ম হচ্ছে একটা সংখ্যা আমরা একবারই লিখব, একে যতভাবে সাজানো যায় এবং যতভাবে ভাঙানো যায় একটা সংখ্যার সাথে যাতে আরেকটা সংখ্যা না মিলে আমরা ঠিক সেভাবেই সাজাবো। এই সাজানো পদ্ধতিকে বলা হয় একটা সেটের উপসেট, অর্থাৎ যতভাবে সাজানো যায় এর উপাদানগুলোকে ওয়ান টু থ্রি, তারপর 1,2, অর্থাৎ এগুলো আমরা সাজাইতেছি, তার মানে 3 বাদ, তাহলে 1,2। এখন মাঝের সংখ্যাটা আমরা বাদ দিব, তাহলে 1,3। এখন আমরা প্রথম সংখ্যা বাদ দিব, তাহলে 2,3। এখন আরেকভাবে সাজানো যায় সবগুলা একসাথে 1 2 3। এখন শেষে একটা ফাঁকা সেট, এটার বলা হয় ফাঁকা সেট বা শূন্য সেট। এটাকে কি বলা হয়? ফাঁকা সেট বা শূন্য সেট। দেখেন এই যে আমরা যে সাজাইছি একটার সাথে একটা মিলবে না, যেমন 1 একবারে লিখছি, 2 একবারে লিখছি, 3 একবারে লিখছি। যেমন 1 2, কোথাও কি 2 1 লিখছি? যেমন 1 2 যে কথা 2 1 একই কথা, এই জন্য এটা একবারে যা সাজাইছি। যেমন 1 3 লিখছি, 3 কি 1 কিন্তু লিখি নাই, তার মানে 1 3 যে কথা 3 1 একই কথা। 2 3 লিখছি, 3 2 লিখি নাই, কারণ 2 3 যে কথা 3 2 একই কথা। আবার সবগুলো উপাদাংশ একটা সেট আর শেষে একটা
ফাঁকা সেট। আচ্ছা, তাহলে আমাদের কতটুকু পর্যন্ত হলো উপসেট হয়ে গেছে। এখন আমরা আসি ফাংশন। ফাংশন কি? অর্থাৎ ফাংশন কি? যখন প্রথম সেটের প্রতিটি উপাদানের জন্য দ্বিতীয় সেটে মাত্র একটি উপাদান পাওয়া যাবে। যে প্রথম সেটের উপাদানের জন্য দ্বিতীয় সেটের মাত্র একটি উপাদান পাওয়া যায় বা নির্ধারণ করা যায়, তাকেই ফাংশন বলে। যেমন একটা অঙ্ক আমরা দেখি, যে ফাংশন যে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, অর্থাৎ একটা উপাদান দেওয়া আছে, এর একটা উপাদানের জন্য অর্থাৎ প্রতিটি উপাদানের জন্য দ্বিতীয় সেটের মাত্র একটি উপাদান হয়। ঠিক আছে, যেমন এইখানে আমরা যদি মান যদি বসাই, যেমন এক্স এর মান যে এক্স সমান সমান একটা উপাদান, তাহলে এক্স সমান সমান যদি আমরা এখানে 1 বসাই, তাহলে 1 এর উপর স্কোয়ার প্লাস 2x প্লাস 3, 2 ইন্টু 1, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, তাহলে 3 2 5 6। এই যে একটা উপাদান পাইছি আমরা, কয়টা উপাদান পাইছি? একটা সেটের অর্থাৎ প্রতিটি উপাদানের জন্য দ্বিতীয় সেটের মাত্র একটা উপাদান পাওয়া যায়, তাকে বলা হয় ফাংশন। তাকে কি বলবো আমরা? ফাংশন বলবো। তারপরে আসি আমরা অন্বয়। অন্বয়টা কি? অর্থাৎ দুটি সেটের উপাদানের মধ্যে যে সম্পর্ক, তাকেই বলা হবে অন্বয়। যে অন্যয় দুইটা সেটের মধ্যে যে সম্পর্ক, যেমন ধরা যাক যে ছাত্রর সাথে সম্পর্ক কি? রোল নম্বর। যেমন মানুষের সাথে কি সম্পর্ক হইতে পারে? মোবাইল, কারণ সবাই মোবাইল ফোন ব্যবহার করে, বা মোবাইল নম্বর বলতে পারেন, যে তাদের সাথে যে মোবাইল নম্বর যে থাকে, এটা বলতে পারেন যে মানুষ, অর্থাৎ মানুষের সাথে মোবাইল নম্বর, এটা সম্পর্ক হইতে পারে। ছাত্রর সাথে রোল নম্বর, এটা একটা সম্পর্ক, এরই বলা হবে অন্যয়। এখন তারপর কি? ডোমেন আছে। ডোমেন রেঞ্জটা কি? ডোমেন হচ্ছে আমরা বলতে পারি ইনপুট, এটা হচ্ছে একটা ইনপুট। আর রেঞ্জটা কি হতে পারে? আউটপুট। অর্থাৎ দুইটা মানে একটা ফাংশনের মধ্যে, একটা ফাংশন যেমন এটা ছিল একটা আমাদের ফাংশন, এই ফাংশনের মধ্যে যে এই যে এক্স এর যে মানটা বসাইছি 1, এটার আমরা বলতে পারি ডোমেন। এই যে আমরা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর এই যে একটা আউটপুট পাইলাম আমরা, এই আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। এই ইনপুটটাই হচ্ছে ডোমেন, আর এই আউটপুটটাই হচ্ছে রেঞ্জ। এই ইনপুটটাই হচ্ছে ডোমেন, আর এই আউটপুটটাই হচ্ছে রেঞ্জ। তারপর আসি আমরা ভ্যান চিত্র। তারপর এই ডোমেন রেঞ্জটা আমরা আরও ভালো মতো শিখবো বিস্তারিত ক্লাসে, যে এক্স এর উপাদানগুলোর বলা হয় ডোমেন, আর ওয়াই এর উপাদানগুলোর বলা হবে রেঞ্জ। অর্থাৎ এক্স এর উপাদানগুলো আমরা বসিয়ে যে ওয়াই এর মান যে পাবো আমরা সমীকরণ থেকে, সেখান থেকে আমরা ডোমেন রেঞ্জ আরও ভালো মতো শিখবো। তাহলে আমরা ভ্যান চিত্রে আসি। যেমন এ সমান সমান কিছু উপাদান দেওয়া আছে 1 2 3, আর বি সমান সমান কিছু উপাদান দেওয়া আছে 2 3 4। তাহলে এই দুইটা সেটের উপাদান আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। এই চিত্রের মাধ্যমে দেখানোর প্রক্রিয়াকে বলা হয় ভ্যান চিত্র। যেমন এ বি, তার মানে দুইটা সেট, এই সেটের উপাদান কত? 1 2 3, তার মানে 2 3 লিখছি যে 4। অর্থাৎ দুইটা সেটের উপাদানগুলোকে ভ্যান চিত্রের মাধ্যমে দেখানোকে বলা হয় ভ্যান চিত্র। আমাদের মাঝখানে 2 3 দিলাম এই জন্যই, কারণ এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, অর্থাৎ কমন সংখ্যাটা থাকবে মাঝখানে। দুইটা বৃত্তের মাঝখানে থাকবে কমন যতগুলা সংখ্যা থাকবে সবগুলা মাঝখানে। এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে, তার মানে এটাও কমন সংখ্যা। তাহলে আমাদের আজকের বেসিক ক্লাস এই পর্যন্তই। আশা করি সবার ক্লাস
ভালো লাগছে, আমাদের সাথেই থাকবেন। আমাদের পরবর্তী ক্লাসটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ, শর্ট কোশ্চেন, সৃজনশীল এগুলো সব কিছু সলভ করব। আপনারা যদি এই 2টা ক্লাস মনোযোগ দিয়ে সহকারে দেখেন তাহলে আশা করি এই সেট ফাংশন নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। পরীক্ষায় এখান থেকে কমপক্ষে যা কোশ্চেন আসবে সবগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। এইখান থেকে প্রায় 10 নম্বর এসে থাকে, একটা ফুল সৃজনশীল প্রায় এসে থাকে, আবার এমসিকিউ আসে। এগুলো সব কিছু ইনশাল্লাহ এই 2টা ক্লাসের মধ্যে সলভ হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।